আজব লোক। রেগে গিয়ে বলে রাগিও না। আমি আর কথা না বাড়িয়ে উঠে বসলাম ওনার পেছনে। একে রাগিয়ে লাভ নেই, এমনিতেই খুব ক্লান্ত লোকটা। উনি আমাকে নামিয়ে দিল গেটের সামনে। বাইকে বসে একটা কথাও বলেনি। আমি আর কিছু না বলেই ভেতরে যাবার জন্য পা বাড়ালাম। উনি পেছন থেকে জড়ানো কণ্ঠে বলল, সবারই নিজের ও নিজস্ব একান্ত ও ব্যক্তিগত কিছু সম্পদ থাকে ঐশী। সেই সম্পদের প্রায়োরিটি নিজের জীবনের থেকেও বেশি হয়, আর সেটাকে নিজের সবটা দিয়ে আগলে রাখার মধ্যেই থাকে সব থেকে বেশি প্রশান্তি ও সার্থকতা। কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না রাফিন। ঐশী অপলক নয়নে চেয়ে রইল রাফিনের যাবার পানে। এই লোকটা বড়ই অদ্ভুত। একটা লোকের মাঝে এতগুলো রূপ আসে কিভাবে? কখনো কোমল, কখনো রাগী, সেকেন্ডে সেকেন্ডে রূপ বদলায়। আর উনি কি বলল, ওগুলো ব্যক্তিগত সম্পদ? রাফিনের এসব কথা মাথার উপর দিয়ে গেল ঐশীর। সে আর ভাবল না, চলে গেল ভেতরে। সন্ধে ঘনিয়ে আসতে আর কিছুক্ষণ বাকি। গোধূলির হলুদ আভা ছেয়ে গেছে পুরো প্রকৃতি জুড়ে। চৈতি কোচিং করে আসতে আজকে দেরি হয়ে গেছে। কোচিং থেকে ফেরার পথে পিরিয়ড হয়েছে চৈতির। ফার্মেসি ছিল কিন্তু লোকজনে কিচকিচ কোলাহল পরিবেশ, তাই আর প্যাড কিনতে চায়নি। বাধ্য হয়ে নিজের ওড়নাটার কিছু অংশ খুলে কোমরে বেঁধে নিল। তার উপরে কোনো খালি রিক্সা বা গাড়ি পাচ্ছে না। কথায় আছে না, বিপদ যখন আসে চারিদিকে ঘিরে ধরে। চৈতি দ্রুত পা চালাচ্ছে, দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করলো না। পেছনে একদল বখাটে ছেলেদের দেখা যাচ্ছে, যারা চৈতিকে ফলো করছে। ভয়ে হাত পা শিউরে উঠল চৈতির। হাঁটার গতি আরো বাড়িয়ে দিল। পেছন থেকে একটি ছেলে বিচ্ছিরি ভাবে হেসে বলে উঠল, ইউ আর লুকিং সো হট। কথাটা কানে আসতেই পা থেমে গেল। গা ঘিন ঘিন করতে করতে লাগলো চৈতির। রাগে হাত পা কাঁপছে রীতিমতো। মানুষ কতটা জঘন্য হলে এসব বলে? চাইলেও কিছু বলতে পারছে না, কারণ এমনিতেও সন্ধ্যা হয়ে আসছে। তার মধ্যে চৈতি একা, ছেলেগুলো কয়েকজন। কি একটা অসহায় পরিস্থিতি। নিজেকে সব থেকে অসহায় মনে হচ্ছে এখন চৈতির। রাগে ঘৃণায় মাথা নিচু করে দ্রুত পা চালিয়ে হাঁটতে লাগলো। বলা যায় রীতিমতো দৌড়াচ্ছে। নিজের ওড়না যদি সামলাতে নাই পারো তাহলে পড়তে যাও কেন? যদি এতই নিজের শরীর দেখানোর ইচ্ছে তাহলে একদম না পড়লেই হতো। তোমরা মেয়েরা এইভাবে চলাফেরা করবে আর ছেলেরা কিছু বললেই খারাপ বখাটে। এতই যখন হট সেক্সি শুনতে ইচ্ছে করে তাহলে ওড়নাটা একদম ফেলে দিতে। কানের একদম নিকটে এসে কথাগুলো কেউ বলল। কথাগুলো শুনে চৈতির অন্তরাত্মা কেঁপে উঠল। ভয়ে হাত পা রীতিমতো কাঁপছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, শরীর ঘামছে। পেছন থেকে সেই মানুষটাকে দেখার সাহসটুকু আর হলো না। সাথে রাগ হচ্ছে খুব। শরীর ঘিন ঘিন করে উঠল। ছি, মানুষ এতটা বিশ্রীভাবে কি করে কথা বলে? মানুষের সমস্যা না জেনে একটা মানুষ সম্পর্কে এত বাজে মন্তব্য করে দিল। কথাগুলো ভাবতে রাগে ফুঁসছে চৈতি। এতক্ষণের সব ভয় যেন পালিয়ে গেল। পেছনে তাকিয়ে কাঙ্ক্ষিত মানুষটিকে দেখে হতবাক। এই মানুষটা এই কথাগুলো বলছে, যেন বিশ্বাসই হচ্ছে না। কিছুক্ষণ থ হয়ে তাকিয়ে রইল, যেন বাক শক্তি হারিয়ে ফেলেছে চৈতি। অবাক কণ্ঠে বলল, স্যার আপনি? হ্যাঁ, উনি হচ্ছে চৈতির ভার্সিটির ইংলিশ লেকচারার সাইফ লিমন চৌধুরী। মাত্র 3 মাস হলো জয়েন করেছেন উনি। এই মানুষটা অনেক আগে থেকেই ফলো করে চৈতিকে। কখনো কিছুই বলেনি, হয়তো ভালো লাগে চৈতিকে। বিষয়টি বুঝতে পেরে চৈতিও পাত্তা দেয়নি। হঠাৎ একদিন ক্লাসে টিচার হিসেবে দেখে চমকে গিয়েছিল চৈতি। আজকে আবার এমন কথা শুনে চৈতি বিস্মিত হয়ে গেল। এতক্ষণের ভয়টা কেটে গেছে, ভরসা পেল যেন কিছুটা। এই মানুষটার রাগী বদমেজাজি হলেও মুহূর্তেই যেন ভরসা পেল। বখাটেগুলোর ভয়টা কেটে গেছে। ওনাকে রেখেই ছেলেগুলো কেটে পড়লো। কি হলো? এভাবে তাকিয়ে কি দেখছো? এত দেরি কেন হলো তোমার? একা একা এভাবে কেন দেখছো? আমি যদি এখানেই এখন নাচতাম কি হতো ধারণা আছে তোমার? ইডিয়েট! বাসায় ফোন করোনি কেন? তোমার আব্বু এসে নিয়ে যেত। জানো কতটা টেনশনে ছিলাম। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল সাইফ।
আপনাকে কে এত ভাবতে বললো আমার কথা? আমার সম্পর্কে বাজে মন্তব্য করার রাইট কে দিয়েছে আপনাকে? কারো সম্পর্কে বিস্তারিত না জেনে এসব অদ্ভুত ফালতু নলেজ দিতে আসবেন না। দ্বিগুণ রাগ দেখিয়ে চেঁচিয়ে বলল চৈতি। চৈতিকে এত রাগতে দেখে ভড়কে গেল সাইফ। তাহলে আমার কোথাও ভুল হয়েছে, এমন মেয়ে তো চৈতি না। বিষয়টা বুঝতে পেরে অনুতপ্ত হলো সাইফ। ইস, রাগের মাথায় কি বলে ফেললাম, নিজেকে নিজেই বকা দেয় সাইফ। চট জলদি নিজের কোটটা খুলে চৈতির হাতে দিল। সরি, আসলে আমি বুঝতে পারিনি, প্লিজ এটা পরে নাও। আই অ্যাম ভেরি ভেরি সরি ম্যাডাম, আসলে খুব রাগ হচ্ছিল, ওদের রাগটা তোমার উপরে দেখালাম। আমি অনুতপ্ত এসবের জন্য, হুট করে এই ব্যাপারটা ধরতে পারিনি। আর একটা কথা বলে রাখি চৈতি, তোমার উপরে সব রকমের রাইট শুধুমাত্র আমার হবে। গট ইট? খুব স্বাভাবিকভাবেই বলল কথাগুলো সাইফ। চৈতি আর কথা না বাড়িয়ে কোটটা শরীরে জড়িয়ে নিল। তারপরে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, আজে বাজে কথা বলবেন না। এটা কেমন রাগ শুনি? আচ্ছা বাবা, সরি বললাম তো। চলো তোমাকে বাসায় পৌঁছে দিই। আর এমনটা করবে না। কোচিং থেকে ফিরতে দেরি হলে আমাকে বা আঙ্কেলকে ফোন দিও প্লিজ। জানো কতটা ভয় পেয়ে গেছিলাম আমি। ভাগ্যিস আমি এই দিকটাই ছিলাম, আর ওই ছেলেগুলো মোটেও ভালো না, ওদের তো আমি দেখে নেব। কিছুটা রেগে গিয়ে বলল, জানেন, আমরা মেয়েরা চাইলেও বহু কিছু করতে পারি না। এই যে হুটহাট চাইলেই একা কোথাও যেতে পারি না, চাইলেই সন্ধ্যার পর একা একা উদ্দেশ্যহীন হাঁটতে পারি না, চাইলেও একা একা পাহাড় সমুদ্র নদীর সৌন্দর্য উপভোগ করতে পারি না, চাইলেই সন্ধ্যার পরে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় ডিসেম্বরে বাতাসের ঘ্রাণ নিতে নিতে টং দোকানে চায়ের কাপের আসর জমাতে পারি না। আমাদের মন খারাপ হলে হুটহাট নিরিবিলি কোনো জায়গায় গিয়ে একা একা প্রকৃতি উপভোগ করতে পারি না, চাইলেই আমরা হুটহাট ট্যুরের প্ল্যান করতে পারি না। বন্ধুদের নিয়ে বহু দূরে ঘুরতে যাওয়া হয় না। আর না একা একা গার্ডিয়ান যেতে দেয় না। কেন যেতে দেয় না জানেন? কেন আমরা একা একা চলাফেরা করতে পারি না? কারণ আমরা কোথাও নিরাপদ না। আমাদের সমাজের একদল পুরুষ আছে যাদের অনেক ক্ষুধা, চোখের ক্ষুধা, শরীরের ক্ষুধা। এরা কোনো মেয়েকে একা পেলে হিংস্র পশুর মতো ছিঁড়ে ছিঁড়ে খায়। আমাদের সমাজের পুরুষদের যদি এত ক্ষুধা না থাকতো তাহলে পৃথিবীটা কতই না সুন্দর হতো। আমরা মেয়েরা শুধু পারি দূর থেকে দূর শহরে যাওয়ার প্ল্যান করে ইস যদি যেতে পারতাম বলে আফসোস করতে, আর সন্ধ্যার আগে আগেই পাখির মতো বাড়ি ফিরতে। আমরা মেয়েরা চাইলেও বহু কিছু করতে পারি না। বহু কিছু করা আমাদের অভিযানে নেই। সাইফ মুগ্ধ হয়ে শুনছিল চৈতির কথাগুলো। মেয়েটা কি সুন্দর করে বিজ্ঞদের মতো কথা বলতে জানে। আসলেই তো মেয়েরা তো অনেক ইচ্ছা চাইলেই পূরণ করতে পারে না। এই সমাজের মানুষ রূপী কিছু জানোয়ারদের জন্য। এই সমাজে মুখোশের আড়ালে কত নরপিশাচ আছে যাদের জন্য মেয়েরা পুরুষদের ভয় পায়। এদের জন্য বিশ্বাস উঠে গেছে পুরুষদের উপর থেকে। তাদের ধারণা জন্মায় এরা শুধু নারীর শরীর ভোগ করতে জানে। কিন্তু পৃথিবীতে ভালো খারাপ সব রকমের মানুষ আছে। এখন অনেক পুরুষ আছে যারা মেয়েদের সম্মান দিতে জানে। ভালো মানুষ এখনো আছে দেখে পৃথিবী আজও টিকে আছে, না হয় কবেই ধ্বংস হয়ে যেত। মনে মনে খুব আপসেট হলো সাইফের। তা আমিও তো পুরুষ চৈতি, আমাকে ভয় পাচ্ছ না? এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলো, ভয় লাগে না একটুও? সাইফ বলল, মোটেও না। আপনার মতো অনেক পুরুষ আজও বেঁচে আছে যারা মেয়েদের সম্মান দিতে জানে। আপনাকে যে কেউ চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে। তবে রাগটা কন্ট্রোল করুন, একদিন দেখবেন এই রাগের জন্যই নিজেকে পস্তাতে হবে। কাট কাট জবাব দিল চৈতি। যাক, সুন্দরীদের বিশ্বাসটা তো অর্জন করতে পারছি, তাতেই আমার জীবন সার্থক। মুচকি হাসি দিয়ে আবারও বলল সাইফ। আর কি যেন বললে? ও হ্যাঁ, রাগটাও কমবে একজন যদি আমাকে একটু বুঝতো। চলো তোমাকে বাসায় পৌঁছে দেই। আমি একাই পারবো, আপনাকে আর কষ্ট করতে হবে না স্যার। চৈতি বলল, আমি বলছি না আমিও সাথে যাব। নিজের জিনিস নিজেই হেফাজতে রাখতে হয়। বেশি কথা না বলে চলো। না কি তোমার হাত ধরে যেতে হবে? দাঁড়িয়ে আসো যে। চোখ টিপ দিয়ে বলল সাইফ। দেখুন, আমার সাথে অধিকার খাটাতে আসবেন না। আমি আর বলতে পারলো না চৈতি। সাইফ থামিয়ে দিল। অধিকার বড্ড হয়নি একটা শব্দ। এই শব্দ জুড়েই কত কিছু।
এই যে ভরা মানুষের চেনা শহরটার গলিতে যখন 102 ডিগ্রি জ্বর নিয়ে অচেনার মতো একা হেঁটে যাই, ঠিক সে সময় এটা মনে হয় কেউ আমার হাতটা ধরে এগিয়ে দিয়ে আসুক আমার গন্তব্যে। আর সেসব যদিও না হয়, অন্তত ফোন করে গালি দিক, কেন বেরিয়েছি জ্বর গায়ে, শুধু এই ছোট্ট অধিকারটাই চাই। ধুলো পড়া কথাদের স্তূপ সরিয়ে ইচ্ছে করে মনের কথার মেলা সাজিয়ে দিই, বলে দেয় আমি তোমার যত্ন নিতে চাই। পারি না ওই যে অধিকার, সে ছোট্ট অধিকারটুকুই তো আমার চাই। কখনো কখনো তোমার জন্য অভিমান চোখ ছলছল করতে ইচ্ছে হয়, বলতে ইচ্ছে হয় কেন কেন আমায় দূরে রেখেছ। তোমার উপর ভীষণ রাগ করতে ইচ্ছে হয়, রেগে গিয়ে তোমায় খামচি দিতে ইচ্ছে হয়, চুল টিনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে হয়। কিন্তু অধিকার, মাঝে মাঝে মনে হয় আন্দোলনে নেমে যাই। ওই যে পরিবারটা নিজের দাবি বলে মিছিল করি, ইচ্ছে করে আব্বা আম্মুকে রোজ ফোন দিয়ে তোমার নামে বিচার দিতে, আর তুমি উল্টে রাগ দেখাবে আমায়। তোমার ওই রাগান্বিত চোখে আমি ভালোবাসার স্নেহ ছড়িয়ে দিতে চাই, শুধুমাত্র অধিকার নিয়েই। জানি তুমি ভীষণ কষ্ট পাও, তোমাকে সময় দেই না, তোমাকে ঠিকঠাক রিপ্লাই দেই না, আমার ইচ্ছেরা অনিচ্ছায় রূপ নেয়। কেন জানো? আমিও জানি না, হয়তো কোথাও অধিকারের অভাব। আমার ছোট্ট ছোট্ট এই অধিকারগুলোই তো চাই। কথাগুলো বলেই হঠাৎ করে হাতটা ধরে একটা রিক্সা ডেকে উঠে পড়ল সাইব। চৈতে কিছুটা চমকালো। মানুষটার গায়ের তাপমাত্রা অস্বাভাবিক, এত জ্বর তাও কোনো হেলদোল নেই। কি সুন্দর স্বাভাবিক। হাতটা ছাড়িয়ে নিল মুঠো থেকে, না চাইতেও হাতটা কপালে ছোঁয়ালো। সাইব যেন জমে গেল, এমনটা কল্পনাও করেনি সাইব। অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল চৈতির মুখপানে। চৈতি ইতস্তত হলো, কিছুটা অস্বস্তি হচ্ছে। একটু নড়ে চড়ে বসে ইনিয়ে বিনিয়ে বলল, স্যার আপনার গায়ে খুব জ্বর, এত জ্বর নিয়ে আপনার না আসলেও হতো। আপনি বাসায় যান, আমি এখন একাই যেতে পারবো। বাসার কাছেই এসে গেছি, আপনি প্লিজ বাসায় চলে যান। এত ভাবতে হবে না তোমাকে। জ্বর হয়ে যদি সুন্দরীদের ছোঁয়া পাওয়া যায়, তাহলে এই জ্বর আমি সারা বছর চাই। ছি ছি, অসভ্য বদলোক, তোর জ্বর হয়েছে বেশ হয়েছে। মনে মনে বলল চৈতি। কি এত ভাবছো? ভাবুক রানী, নিশ্চয় আমাকে নিয়ে। এত ভেবো না তুমি, শুয়ে দিয়েছো না, দেখবি এমনিতে সেরে যাবে। মেকি হেসে বলল সাইব। চৈতি রেগে গেল। বদলোক তো আপনি, আমার এত সময় নেই আপনাকে নিয়ে ভাবার। বলে ভেঙচি কাটল চৈতি। সাইব কিছু বলল না, শুধু হাসলো। এরই মধ্যে রিক্সাওয়ালা বলে উঠল, স্যার নামেন, আয়া পড়ছি। দুজনেই নেমে পড়ল রিক্সা থেকে। ভাড়া মিটিয়ে দিল সাইব। ধন্যবাদ স্যার, আমার জন্য আপনার এত কষ্ট করতে হলো। আমি আসি এখন, আপনি নিজের খেয়ালও রাখবেন। আপনি আমার একমাত্র এবং একান্তই নিজের। আমার জিনিসটাকে অবশ্যই আমি আগলে রাখবো। এর বিনিময়ে ধন্যবাদ কিংবা কৃতজ্ঞতা প্রকাশ নিষ্প্রয়োজনীয়তা ও অযৌক্তিক। মিস চৈতি, আপনি এখন ভিতরে চলে যান, আমি আসি এখন। বলে এক মুহূর্ত দেরি করলো না সাইব, দ্রুত চলে গেল। চৈতিকে কিছু বলার সুযোগ দিল না। চৈতি কিছুক্ষণ তাকিয়ে রইল যাওয়ার দিকে। এত কিছু আর ভাবলো না চৈতি, তাড়াতাড়ি বাসার ভেতরে চলে গেল। এখন লম্বা একটা শাওয়ার প্রয়োজন। সারাদিন অনেক ধকল গেছে শরীরের উপর দিয়ে তার। ভোরের মিষ্টি রোদের সোনালি আলোয় আলোকিত পৃথিবী, পাখির কিচিরমিচির শব্দে মুখরিত পরিবেশ। এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করতে ধোয়া ওঠা কফির মগ নিয়ে বাগানে থাকা দোলনায় আয়েশ করে বসলো রাফিন। কফির মগে চুমুক দিচ্ছে আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে লাগলো। ভোরের হালকা শীতল হাওয়া ছুঁয়ে দিচ্ছে শ্যাম সুন্দর পুরুষটিকে, সেই সাথে দুলছে মাথার সিল্কি চুলগুলো। পরনে তার নীল কালারের টি শার্ট, কালো ট্রাউজার। নীল রঙে মনে হচ্ছে একটু বেশি আকর্ষণীয় লাগছে শ্যাম পুরুষটিকে। গাল ভর্তি চাপ দাড়িতে আরও সুদর্শন লাগছে। গরম গরম কফির সাথে প্রাকৃতিক এই অপরূপ সৌন্দর্য দারুণ উপভোগ করছে রাফিন। ঢাকায় শত ব্যস্ত থাকার কারণে এই সৌন্দর্য উপভোগ করা হয় না বললেই চলে। এই মুহূর্তে নিজেকে খুব হালকা ও চিন্তামুক্ত লাগছে।
মুখে এক চিলে হাসি। আজকে তার মায়াবিনীকে সারপ্রাইজ দিবে। দারুণ একটা সারপ্রাইজ। এতদিন জমানো সব আবেগ অনুভূতি বাস্তবায়ন হতে যাচ্ছে। ভাবতেই আনন্দ অনুভব করছে। এই মেয়েটাকে নিয়ে যত চিন্তা রাফিনের, শুধুমাত্র হারানোর ভয় হচ্ছে। তাই আর দেরি করা ঠিক হবে বলে মনে হয় না রাফিনের। সেই পিচ্ছি মেয়েটাও বড় হয়ে গেছে, নিজের ভালো মন্দ বুঝতে শিখে গেছে। এই বাক্যটা ভাবতেই ভীষণ কষ্ট হচ্ছে। বুকের ভেতরে অসহ্য ব্যথা অনুভব হচ্ছে। সেদিনের পর থেকে সরাসরি আর কোনো দেখা বা কথা হয়নি ঐশীর সাথে। আজকে দুদিন ধরে তোলপাড় শুরু হচ্ছে সমস্ত হৃদয় জুড়ে। এটা কেন হচ্ছে জানা নেই রাফিনের। হয়তো কাঙ্ক্ষিত সময়টার অপেক্ষার জন্য, প্রিয় মানুষটাকে নিজের অনুভূতি বোঝানোর জন্য। অতি আনন্দে ভেতরে ভালো লাগা অনুভব হয়, আবার ভয়ও হয়। এক মিশ্র অনুভূতি। প্রেমিক পুরুষটির মনে কত সুপ্ত অনুভূতির শিহরণ বয়ে যাচ্ছে। হৃদয়ের তোলপাড় সেখানে কি স্বাভাবিক নয়? হ্যাঁ, এটা স্বাভাবিক। কাঙ্ক্ষিত দিন সময়ের অপেক্ষার প্রহর গুনতে গুনতে আমাদের মানব হৃদয়ে ডিপ ডিপ ঘন্টা বাজে। মিশ্র অনুভূতি সৃষ্টি হয়। যদি আবার ফিরিয়ে দেয়? খুব 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 বেশি করে কিছু চাওয়ার নামই আরাধনা। তুমি আমার সেই চাওয়া যা তুমি নিজেই জানো না। তুমি আমার অসুখ মায়াবিনী। এই অসুখে সারা জীবন অসুস্থ থাকতে চাই আমি মায়াবিনী। এইসব ভাবতে ভাবতে কফিটা শেষ করলো। হঠাৎ করে প্যান্টের পকেটে রাখা মোবাইল ফোনটা বেজে উঠল। তা দেখে মুচকি হাসল রাফিন। স্ক্রিনে চলচল করে আরাফের নামটা ভাসছে। কল রিসিভ করতে ওপাশ থেকে একটা পুরুষালী কণ্ঠ শুনতে পেল। হ্যাঁ দোস্ত বল।